নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প পল্লবী সেনগুপ্তের প্রিয়তমা। গল্প পাঠে আমি অর্পিতা। সস্তার লাল বেনারসি পরিয়ে রোগা একটা রজনীগন্ধার মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে মালতীর গলায়, আর গায়ে গোটা কতক সিটি গোল্ডের গহনা, শুধুমাত্র কানের দুলটা সোনার। এটাই মালতীর বিয়ের সাজ। লোকজন, আত্মীয় স্বজন খুব বেশি কেউ নেই, ওই গোটা কতক আত্মীয় স্বজন আর পাত্রপক্ষের লোকেরা। এই নিয়েই হচ্ছে মালতীর বিয়ের অনুষ্ঠান। পুটুমাসি, বিনা পিসি এরা তো বারবার মালতীর মাকে বলেই যাচ্ছে, সত্যি কি ভাগ্য গো তোমার, মেয়ের এমন বিয়ে দিচ্ছ। তোমার মেয়ের গায়ের রং ময়লা, তাতেই দাবি দাবা ছাড়া এমন পাত্র, ভাবা যায়? প্রশংসার বাক্যগুলো ক্রমাগত শুনতে শুনতে যেন আর হাসি থামছে না মালতীর মা, মানে সরলার। সত্যি তো এমন ছেলে কি আর চট করে পাওয়া যায়? পাত্র রাজমিস্ত্রির ঠিকাদারি করে, নিজের বাড়ি আছে, মোটর বাইক আছে, ব্যাস আর কি চাই? না হয় বয়সটা 50-এর কোটায়, কিন্তু তাতে কি? পুরুষ মানুষের আবার অত বয়স হিসেব করতে আছে নাকি? মেয়েটা থাকবে তো ভালো, সারা জীবন রাজরানী হয়ে একেবারে পায়ের ওপর পা তুলে থাকবে। সরলা যদি চালাক চতুর না হতো তাহলে কি সব কিছু এত সহজে হতো নাকি? উফ, নিজের সাফল্যে নিজেকেই পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করছে সরলার। চোখের জলে গাল আর চিবুক ধুয়ে যাচ্ছে মালতীর। বারবার চোখের সামনে ভেসে উঠছে রতনের মুখটা। মনের মধ্যে তোলপাড় করে ছুটে চলেছে রতনের সাথে কাটানো লক্ষ কোটি মুহূর্তগুলো। রতন মানে রতন দাস, মালতীদের এলাকারই ছেলে। বস্তির ছেলে হলেও ওর মনটা বড্ড ভালো। চালচুলোবিহীন একটা ছেলে, যার তিন কুলে কেউ নেই, কিন্তু মনটা একেবারে আকাশের মতো বড়। কারোর বিপদ আপদ দেখলেই ছুটে যায় রতন। বস্তির গরিব মানুষগুলোর কাছে তাই একটা ভরসার নাম। কারোর অ্যাক্সিডেন্ট হলেও রক্ত জোগাড় করতে মরিয়া হয়ে লেগে পড়ে সে। আবার রাস্তায় বেওয়ারিশ হয়ে কেউ মরে পড়ে থাকলেও গাড়ি ডেকে আর লোক ডেকে মরা পোড়াতে তৎপর হয়ে ওঠে সে। মোট কথা, কারোর বিপদ হলে রতন কখনো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। ওর ওই উদার মনের কথা এই এলাকার বস্তির সকলেই কম বেশি জানে, মালতীও জানত। আর ওর ওই খোলা মনটার প্রেমেই তো পড়েছিল মালতী। তবে সে সময় কোনোদিনই ও ভাবেনি যে এ প্রেম কখনো দানাও বাঁধতে পারে, কারণ অনুভূতিটা পুরোটাই তো ছিল একতরফা। কিন্তু ভাবনা চিন্তা মেনে কি আর সব সময় জীবন চলে? 3 বছর আগে সেবার যখন মালতীর মা সরলার বড়সড় অ্যাক্সিডেন্ট হলো, তখন তো সবার আগে রতনই ছুটে এসেছিল। খুব করেছিল সেবারে ছেলেটা, নইলে মালতীর আর কি সাধ্য ছিল একা হাতে মাকে ফিরিয়ে নিয়ে আসার? আর ঠিক সেই সময় থেকেই প্রেমের বুনন বাঁধা হতে শুরু হয়েছিল ওদের। তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়। মালতী রতনকে একেবারে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছে, আর রতনের কাছেও ক্রমে মালতী হয়ে উঠেছে ধ্যান জ্ঞান। ওরা তো ভেবেই নিয়েছিল সামনের বৈশাখে সেরে ফেলবে বিয়েটা, কিন্তু ওই যে ভাবনা মতো কি আর জীবন চলে?
কিভাবে যেন সরলার হাতে এসে জুটল এই দোজবর পরেশ প্রামাণিকের সম্বন্ধটা। 4-4টে বাচ্চা সমেত এই বুড়োটার সাথে মেয়ের বিয়ে দেবার জন্য মরিয়া হয়ে উঠল সে। মেয়ের প্রবল আপত্তিতেও তার কিচ্ছু যায় আসে না। উল্টে মেয়ের আপত্তির কারণ খুঁজতে গিয়ে সে জেনে গেল রতনের সাথে মেয়ের সম্পর্কের কথা। ব্যাস, আর যায় কোথায়, সেদিন উদম মারল সরলা মেয়েকে। তবে রে হতচ্ছাড়ি, হ্যাঁ, ওই চালচুলোহীন ভিখিরি বেকারটাকে তুমি বিয়ে করবে? করাচ্ছি বিয়ে, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। যে বিয়েটা জ্যৈষ্ঠ মাসে ঠিক হয়েছিল সে বিয়েটা টেনে হিঁচড়ে এগিয়ে আনলো। হিন্দু ধর্মের নিয়ম নীতিকে কাঁচকলা দেখিয়ে ভরা চৈত্র মাসেই মেয়ের বিয়ে দিচ্ছে সরলা। লোকের কথায় কোনো পরোয়া করে না ও। পাত্র রাজি, তার পরিবার রাজি, আর কি চাই? ঝাড়া 7 দিন মেয়েকে ঘরে আটকে রেখেছিল সরলা, যাতে সে বাইরে বেরিয়ে দেখা না করতে পারে আর রতনের সাথে। অথচ এই রতনের চেষ্টাতেই একদিন প্রাণে বেঁচেছিল সরলা ঘড়ুই। কিন্তু সেসব কথা আজ আর তার বোধহয় মনেই নেই। আজ সরলার চোখে রতন একদম একটা জঞ্জাল। যার কোনো নিজের ঘরবাড়ি নেই, রোজগার নেই, তার কোনো মূল্য আবার থাকতে পারে নাকি? না, কারোর কাছে মূল্য না থাকলেও মালতীর কাছে আজও রতনই সব কিছু। জোর করে বিয়ে দিয়ে কিছুতেই কেউ সরাতে পারবে না মালতীর থেকে রতনকে। মালতী তার রতনকে ছেড়ে কোনো দিন যাবে না, কিছুতেই যাবে না। সে বিয়ে হোক আর যাই হোক, মালতী আবার তার রতনের কাছেই ফিরবে, ঠিক ফিরবে। প্রয়োজনে সবার চোখ বাঁচিয়ে পালাবে একদিন, ঠিক যে করেই হোক। পুড়ে ঝলসে যাওয়া লাশটা সাদা চাদরে মুড়ে নিয়ে যাচ্ছে ওরা। রতন এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সেই দিকে। মনের মধ্যে ওর আগুন জ্বলছে দাউ দাউ করে। ওই লাশটা যেভাবে পুড়েছে ঠিক ঠিক সেইভাবে এখন মন পুড়ছে রতনের। রতন মানে রতন দাস, মফস্বল এলাকার ছোট হাসপাতালটার লাশ কাটা ঘরের চৌকিদারও। এই কাজটা জুটেছে মাস 6 আগে। এর আগে একটা সময় হন্যে হয়ে অনেক কাজের খোঁজ করেছিল রতন, কিন্তু তখন কোনো কাজ মেলেনি। যদি মিলতো তাহলে হয়তো জীবনটা খানিক অন্য রকম হতো আজ। কিন্তু গত 8 মাসে আর কাজের খোঁজ করেনি রতন। পাগল বোহেমিয়ানের মতো এলোমেলো ঘুরে বেড়াতো, আর নিজের পেট চালানোর জন্য মাঝে মাঝে সাহায্য করত হালুই ডোমের কাজে। হালুই ওদের এলাকার ডোম, মরা পোড়ায় সে। মফস্বল এলাকার শ্মশানে তার কাজ, তেমন কোনো সহকারী নেই, কাজেই একা একা এত মরা পোড়াতে একেবারে হিমশিম খেয়ে যায় সে। তাই মাঝে মাঝে ও ডেকে নিত রতনকে। দুটিতে বেশ সখ্য ছিল কি না, তা সে কাজ করে যা পেত রতনের তাতে নিজের ভাতের জোগাড় হয়ে যেত। মদ গেলার পয়সাও বাঁচিয়ে নিত ও মাঝে মাঝে। না না, মদ তদ আগে খেত না রতন, এসব সে গত 8 মাসেই ধরেছে। রতন দাসের এই মরা পুরানো খবরটা বোধহয় ক্রমেই চাউর হয়ে গেছিল আশেপাশে। ছোট মফস্বল এলাকা, তাই এখানে কোনো খবর ছড়াতে বেশি সময় লাগে না। আর এই খবর পেয়েই বোধহয় রতনকে ডেকে পাঠিয়েছিলেন শ্যামলদা। শ্যামল সর্দার ওদের স্থানীয় রাজনৈতিক নেতা, খুব প্রভাবশালী। তিনি বলেছিলেন, শোন রতন, আমি তো শুনেছি তুই খুব সাহসী ছেলে, তাই তোকে একটা সাহসের কাজ দিলে করবি, ভালো টাকা পাবি। কিন্তু তুই তো এমনিতে তেমন কোনো কাজকর্ম করিস না, এই এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াস, তাই এই কাজটা করলে তোর খাওয়া পড়ার চিন্তা ঘুচবে কিছুদিনের জন্য। কি কাজ দাদা? আমাদের এলাকার হাসপাতালে লাশ কাটা ঘরে দারোয়ানির কাজ। এটা পার্মানেন্ট কাজ নয়, ঠিকা কাজ, এই মাস 10 জন্য।
কিরে, পারবি তো? লাশ কাটা ঘর কাকে বলে জানিস তো? যেখানে সব বেয়ারিশ মরাগুলো থাকে, বা ধর অপঘাতে মৃত্যু হয়েছে যাদের, যেমন অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা বা ওই খুনটুনের কেস হলে মরা গেলে পোস্টমর্টমের আগে যেখানে রাখা থাকে সেটাকেই বলে মর্গ বা লাশ কাটা ঘর। কিরে, বুঝলি তো? মাথায় ঢুকলো আমার কথা? ঢক করে মাথা নেড়েছিল রতন। কিছু না ভেবেই রাজি হয়ে গেছিল কাজে, শুধু এই ভেবে যে টাকা বেশি পাওয়া গেলে মদটা আরও বেশি করে খাওয়া যাবে। মাস দুয়েক হলো এখানে কাজ করছে ও। হ্যাঁ, বেশ ভালোই টাকা পাচ্ছে। সে টাকার সিংহভাগ এখন উড়ে যায় ওর আকণ্ঠ মদ গেলায়। সারাদিন পেট পুড়ে মদ খায় রতন, খাবার দাবার খায় ওই নামমাত্র, আর রাত হলে চলে আসে ডিউটিতে, মানে এই লাশ কাটা ঘরের পাহারাদারিতে। এইভাবে গত 2 মাসে নিজের জীবনটাকে সইয়ে নিয়েছিল। কিন্তু গতকাল রাতে যা হলো, তারপর নিজেকে আর কি করে ও সামলাবে তা যেন ওর নিজেরই জানা নেই। গতকাল রাতেও বাকি দিনের মতোই মদ খেয়ে এসে ঝিমোতে ঝিমোতে ডিউটি করছিল রতন দাস। মর্গের বাইরের চেয়ারে বসেছিল রোজকার মতোই। প্রায় প্রতিদিনই এভাবে বসে থাকতে থাকতে ঘুম জড়িয়ে আসে চোখে আরও বেশি করে। তন্দাচ্ছন্ন হয়ে পড়ে সে, কিন্তু তাতে বিশেষ অসুবিধা হয়নি কখনো। এইভাবেই অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু গতকাল রাতে আচমকাই যেন ভেঙে গেল ঘুমটা। ঘুম ভাঙতেই রতন টের পেল একটা অদ্ভুত অস্বস্তি যেন ঘিরে ধরেছে ওকে। চারপাশের নিস্তব্ধতাকে ছাপিয়ে কি যেন একটা অন্যরকম আওয়াজ হচ্ছে। সস্তার মোবাইল জ্বালিয়ে রতন দেখল সময় রাত 1:45 প্রায়। গো গো করে একটা অদ্ভুত আর্তকান্না মেশানো গোঙানির শব্দ হচ্ছে। আর একটু কান খাড়া করতেই ও বুঝল শব্দটা আসছে লাশ কাটা ঘরের ভিতর থেকে। রতন ভীতু ছেলে নয়, কিন্তু এরকম কিছু তো একেবারে অপ্রত্যাশিত। মর্গের ভিতর থেকে এভাবে জীবন্ত মানুষের গোঙানির আওয়াজ কি করে আসতে পারে? বুকটা ঢিপ ঢিপ করে ওঠে ওর। তবুও মনের সমস্ত জোর একত্র করে দরজার বাইরে থেকে সে গম্ভীর গলায় বলে ওঠে, কে 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 আছো ভেতরে? উত্তর দাও, উত্তর দাও বলছি। কে কে আছো ভেতরে? না, কোনো উত্তর এলো না। শুধু থেমে গেল গোঙানির আওয়াজটা। কয়েক সেকেন্ড সব চুপচাপ। আর ঠিক তারপরেই একটা অন্যরকম শব্দ, যেন প্রাণপণে মর্গের ওই ঠান্ডা ঘরের ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে কেউ। কে আছো? কে আছো ভেতরে? আরও জোরে চেঁচালো রতন, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ধাক্কানোর গতি বাড়ল আরও। আর দেরি করল না রতন। নিজের কোচরে গোজা চাবির গোছাখানা বের করে নির্দিষ্ট চাবিটা ঘুরিয়ে দরজা খুলে ফেলল ও। ঘরের ভিতর ঢুকে হুঙ্কার দিল, এই এই কে ইয়ার কি মারছিস রে শালা আমার সাথে? শালা একদম জানে মেরে দেবো কিন্তু। এই বল, এই শালা বল, কে আছিস ভেতরে? রতনের কথা শেষ হলো না, তার আগেই হঠাৎ দড়াম করে বন্ধ হয়ে গেল দরজাটা। লাশ কাটা ঘরের ভেতর এখন রতন পুরো একা। আবছা ফ্যাকাশে সবুজ আলোয় শুধু দেখা যাচ্ছে সারিবদ্ধ লাশের সারি। এবার ভয় করতে লাগলো রতনের। ও মরিয়া হয়ে চেষ্টা করছে দরজাটা খোলার, বাইরে যে বেরোতে হবে, কিন্তু কিছুতেই খুলছে না দরজা। কে যেন বন্ধ করে দিয়েছে বাইরে থেকে। রতন, এই রতন, এই তুই
তুই কবে থেকে এত ভীতু হলি রে? ফালাতে চাইছিস কেন? ভূতের ভয় পাচ্ছিস নাকি? চমকে উঠল রতন দাস। সিদ্ধারা দিয়ে ওর বয়ে গেল একটা হিমেল স্রোত। হে হে কার গলা শুনল ও? এই নারী কণ্ঠ যে ওর ভীষণ চেনা। এই কণ্ঠের অধিকারিণীকে ভুলে থাকবার জন্যই তো রাত দিন মদ গেলে সে। নিজেকে নিজেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ও শুধু এই মেয়েটাকে পেল না বলেই তো। এই যে ওর মালতীর গলা। মালতী। একটা ফ্যাস ফ্যাসে স্বর বেরিয়ে এলো রতনের বুক ঠেলে। নীলচে আলো মাখা মর্গের আলো আঁধারিতে এখন খানিকটা চোখ সয়ে এসেছে ওর। ও দেখতে পাচ্ছে 7 নম্বর টেবিলের মরাটা উঠে বসেছে। মিটমিট করে হাসছে সে রতনের দিকে তাকিয়ে। এই কেসটা আজ সন্ধেতেই এন্ট্রি হয়েছে। পুড়ে মরেছে কোনো এক বাড়ির বউ। খুন না আত্মহত্যা সে জানার জন্য এ লাশ পোস্টমর্টম হয়েছে। তারপর তার সাময়িক ঠিকানা হয়েছে লাশ কাটা ঘরে। না, অন্যান্য দিনের মতোই রতন মুখ লক্ষ্য করেনি লাশের। কিন্তু এখন এ কি দেখছে ও? মালতী? মালতী তুই? গলা কাঁপছে রতনের। মালতীর দেহটা সম্পূর্ণ নগ্ন। আরও শরীর থেকে ভেসে আসছে পোড়া চামড়ার গন্ধ। হ্যাঁ রে রতন, আমি আর পারলাম না ওদের অত্যাচার সইতে। আসলে বুড়ো ভামটা তো বুঝতো আমি ওকে চাইনি, তাই না রোজ মারতো আমায়। আর রাত্রিবেলা আমার শরীরটাকে না ছিঁড়ে ছিঁড়ে খেত। আমি আর চাইছিলাম না ওই নরকের জীবন। তাই গায়ে আগুন দিয়ে শেষ করে ফেললাম নিজেকে। না না মালতী না, তুই কিছুতেই মরতে পারিস না। তোর সুখের জন্য আমি বুকে পাথর বেঁধেও চুপ থেকেছি, কিন্তু যারা তোকে মরতে বাধ্য করেছে তাদের চেয়ে আমি ছাড়ব না। রতন, তুই এখনও ওদের কথাই বলে যাবি? কেন রে মিনসে? আমায় এত কাছে দেখেও বুঝি আদর করতে ইচ্ছে করছে না তোর? তুই না একটা আপদ, বুঝলি? আরে আজ তো হলো গিয়ে আমাদের ফুলশয্যার রাত, আমাদের মিলনের প্রথম রাত। তাই আমার কাছে আয় বলছি, দূরে কেন দাঁড়িয়ে? আমি যাচ্ছি রে মালতী, যাচ্ছি, তোর কাছেই যাচ্ছি। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল রতন। মালতী 2 হাত বাড়িয়ে বুকে টেনে নিল ওকে। মালতীর শরীর ঝলসানো হোক বা নিষ্প্রাণ, তাতে কিচ্ছু যায় আসে না রতনের। ওর প্রিয়তমাকে যে ও এত কাছে পেয়েছে সেটাই তো সবচেয়ে বড় কথা। রতন আদর করছে মালতীকে পাগলের মতো। ঠোঁট ঘষছে ওর গলায়, ঘাড়ে, ঠোঁটে, স্তনে। নিজের পুরুষাঙ্গ জানান দিচ্ছে রতনকে যে এই মুহূর্তে একটা নারী শরীর ওর ভীষণ প্রয়োজন। এই মালতী, আমি যে আর পারছি না রে। আমার যে এক্ষুনি তোকে পুরোপুরি চাই রে। এই মালতী, আমি যে আর পারছি না, জড়ানো গলায় বলল রতন। আমি তো পুরোটাই তোর। আমার মধ্যে মিশিয়ে নে নিজেকে রতন, মিশিয়ে নে। পাগলের মতো আরও আমাকে আদর কর। দুটো শরীর মিশে যাচ্ছে, বলা ভালো একটা জীবন্ত দেহ মিশে যাচ্ছে একটা মৃতদেহের সাথে। আজ আমি গল্পটি এখানেই শেষ করছি। পরবর্তী অংশে আমরা জানতে পারব রতনের সাথে আর কি ঘটতে চলেছে। জানতে হলে শুনুন আমার গল্প প্রিয়তমা।